আজকের এই চমৎকার বিশ্লেষণে সবাইকে স্বাগত। আমাদের চারপাশের এই আলো ঝলমলে দুনিয়াটা আসলে কিভাবে কাজ করে। আলোর জন্মস্থান থেকে শুরু করে তার গন্তব্যে পৌঁছানোর পুরো জার্নিটা, মানে একটা আলোক রশ্মির যাত্রাপথটা ঠিক কেমন, আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রোমাঞ্চকর বিষয়গুলোই জানব। চলুন শুরু করা যাক। শুরুতেই দারুণ একটা প্রশ্ন দিয়ে ভাবা যাক। আচ্ছা, চারপাশ যদি একদম ঘুটঘুটে অন্ধকার থাকে, তখন কি কোনো কিছু দেখা সম্ভব? একদমই না, তাই না? কিন্তু কেন? কারণ কোনো কিছু দেখার জন্য সবচেয়ে জরুরি জিনিসটাই হলো আলো। এখন প্রশ্ন হলো, অন্ধকারে যেসব বস্তুর নিজস্ব কোনো আলো নেই, তারা হঠাৎ করে দৃশ্যমান হয় কিভাবে? এই উত্তরটা খুঁজতে গেলেই আমরা পৌঁছাবো আলোর মূল উৎসের কাছে। এই যে আলোর উৎস, এদেরকে বলা হয় স্বপ্রভ বস্তু বা লিউমিনাস অবজেক্ট। সহজ কথায় বললে, যেসব বস্তুর নিজস্ব আলো আছে, অর্থাৎ যেসব বস্তু থেকে আলো নির্গত হয়, তারাই হলো স্বপ্রভ বস্তু। প্রকৃতিতে এর সবচেয়ে বড় উদাহরণ তো আমাদের ওই জলজলে সূর্যটা, কিংবা রাতের আকাশের নক্ষত্রগুলো। এছাড়া আমাদের রোজকার জীবনের বৈদ্যুতিক বাল্ব, বা ধরা যাক রাতের অন্ধকারে মিটমিট করে জ্বলা ওই ছোট্ট জোনাকি পোকা, এরা সবাই কিন্তু এই স্বপ্রভ বস্তুর দারুণ সব উদাহরণ। এখন সবচেয়ে মজার বিষয়টা হলো এদের মধ্যকার পার্থক্যটা বোঝা। একদিকে আছে স্বপ্রভ বস্তু, যারা নিজেরাই আলো তৈরি করছে, আর অন্যদিকে রয়েছে অপ্রভ বস্তু, যাতে নিজস্ব কোনো আলো নেই। ধরা যাক চারপাশের গাছপালা, ঘরবাড়ি কিংবা কাঠের টেবিল, এদের নিজস্ব আলো নেই ঠিকই, কিন্তু যখনই স্বপ্রভ বস্তু থেকে আলো এসে এদের ওপর পড়ে, ঠিক তখনই এরা আমাদের চোখে দৃশ্যমান হয়ে ওঠে। অর্থাৎ এই অপ্রভ বস্তুগুলো দেখার জন্য পুরোপুরি বাইরের কোনো আলোক উৎসের ওপর নির্ভর করতে হয়। আর অপ্রভ বস্তুর কথা উঠলেই এমন একটা তথ্য সামনে আসে যা আসলেই বেশ অবাক করার মতো। রাতের আকাশে যে উজ্জ্বল চাঁদটাকে আমরা দেখি, বিজ্ঞানের ভাষায় সেটাও কিন্তু আস্ত একটা অপ্রভ বস্তু। হ্যাঁ, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্য থেকে আসা আলো যখন চাঁদের পৃষ্ঠে পড়ে, প্রতিফলিত হয়ে আমাদের চোখে পৌঁছায়, ঠিক তখনই আমরা চাঁদকে আলোকিত দেখি। কি দারুণ একটা বিষয়, তাই না? তো আলো কোথা থেকে আসে সেটা তো আমরা জানলাম, কিন্তু আলো যখন এক জায়গা থেকে অন্য জায়গায় ট্র্যাভেল করে, তখন কি তার পথের সবকিছুকেই সে একইভাবে ভেদ করে যেতে পারে? আলো কি সবকিছুর ভেতর দিয়ে সমানভাবে চলাচল করতে সক্ষম? চলুন এই রহস্যটার একটু সমাধান করা যাক। আলো চলাচলের ওপর ভিত্তি করে মাধ্যমকে মূলত ৩ ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো স্বচ্ছ মাধ্যম, যার ভেতর দিয়ে আলো খুব সহজেই চলাচল করতে পারে, যেমন পরিষ্কার কাঁচ বা জল। দ্বিতীয়টা হলো অস্বচ্ছ মাধ্যম। একটা ইটের দেয়াল বা কাঠের ব্লকের কথা ভাবা যাক, আলো এর ভেতর দিয়ে একেবারেই চলাচল করতে পারে না। আর তৃতীয়টা হলো ঈষৎ স্বচ্ছ মাধ্যম, এই যেমন ঘষা কাচ বা ঘন কুয়াশা, যার ভেতর দিয়ে আলো যায় ঠিকই, কিন্তু আংশিকভাবে, মানে বেশ অস্পষ্টভাবে। এই ব্যাপারটা হাতে কলমে প্রমাণ করা কিন্তু ভীষণ সহজ। একটা সাধারণ সাদা কাগজের কথা ভাবা যাক। কাগজটার একপাশে যদি সামান্য একটু ভূষকালি মাখিয়ে দেওয়া হয়, তবে তা আলোকে পুরোপুরি আটকে দেবে, অর্থাৎ এটা তখন একটা অস্বচ্ছ মাধ্যমে পরিণত হবে। আবার সেই একই কাগজে যদি একটু তেল মাখিয়ে দেওয়া হয়, তবে দেখা যাবে এর ভেতর দিয়ে আলো আংশিকভাবে পার হতে পারছে, মানে এটা তখন ঈষৎ স্বচ্ছ মাধ্যম হয়ে গেল। সাধারণ একটা জিনিসের এমন অসাধারণ রূপান্তর আসলেই বিজ্ঞানের একটা দারুণ ম্যাজিক। আলোর চলাচলের মাধ্যমগুলো তো বোঝা গেল, কিন্তু আলো যখন একটা মাত্র রশ্মি না হয়ে অসংখ্য রশ্মির একটা দল বেঁধে চলাচল করে, তখন তারা কেমন আচরণ করে? এই রশ্মির দল বা গুচ্ছগুলো কি সবসময় একই প্যাটার্নে থাকে? আলোক রশ্মি গুচ্ছ মূলত ৩ ধরনের হয়ে থাকে। প্রথমে আসে সমান্তরাল আলোক রশ্মি, যেমন লেজার লাইট থেকে বের হওয়া আলোক রশ্মিগুলো একদম একে অপরের সমান্তরালে চলতে থাকে। এরপর এমনও হয় যে অনেকগুলো আলোক রশ্মি এসে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে। একে বলা হয় অভিসারী আলোক রশ্মিগুচ্ছ বা কনভার্জেন্ট বিম। আবার এমনও হতে পারে যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে আলো চারদিকে ছড়িয়ে পড়ছে। এটা হলো অপসারী আলোক রশ্মিগুচ্ছ বা ডাইভার্জেন্ট বিম। বাস্তব জীবনের উদাহরণ দিলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ছোটবেলায় আতশ কাচ বা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সূর্যের আলোকে একটা বিন্দুতে জড়ো করে কাগজে আগুন ধরানোর খেলা হয়তো অনেকেই আমরা খেলেছি। এই যে আলোকে এক জায়গায় ফোকাস করা, এটাই হলো অভিসারী রশ্মিগুচ্ছের সেরা উদাহরণ। অন্যদিকে একটা জ্বলন্ত মোমবাতি, টর্চ লাইট কিংবা রাস্তার ল্যাম্পপোস্ট থেকে যখন আলো চারদিকে ছড়িয়ে পড়ে, তখন সেটা হয়ে যায় অপসারী আলোক রশ্মিগুচ্ছের বাস্তব রূপ। এতক্ষণ তো আলোর নানা বৈশিষ্ট্য নিয়ে কথা হলো, তবে এবার আলোর সবচেয়ে মৌলিক একটা নিয়মের কথায় আসা যাক। আর তা হল আলোর সরল রৈখিক গতি। খুব সহজ কথায় বলতে গেলে আলো সর্বদা সরল রেখায় চলে।
আলো কখনোই নিজের ইচ্ছায় কোনো কোণায় ঘুরে বা এঁকে বেঁকে চলাচল করতে পারে না। এটাই প্রকৃতির নিয়ম। আর এই সরলরৈখিক গতির প্রমাণ পাওয়া যায় খুব সাধারণ একটা পরীক্ষায়। ধরা যাক একটা সোজা ফাঁপা পাইপের এক প্রান্তে চোখ রেখে অন্য প্রান্তে একটা জ্বলন্ত মোমবাতি রাখা হলো। মোমবাতির শিখাটা কিন্তু বেশ স্পষ্ট দেখা যাবে, কিন্তু ওই পাইপটা যদি মাঝখান থেকে একটু বাঁকিয়ে দেওয়া হয়, ব্যাস, শিখাটা আর কিছুতেই দেখা যাবে না, কারণ আলো পাইপের বাঁকা পথ অনুসরণ করে আমাদের চোখ পর্যন্ত পৌঁছাতে পারে না। এখন একটা কৌতূহল জাগতে পারে, এই সরল রেখায় চলা আলো যখন কোনো বড় পথ না পেয়ে একটা অতি ক্ষুদ্র ছিদ্রের ভেতর দিয়ে পার হওয়ার চেষ্টা করে, তখন ঠিক কী ঘটে, বিশেষ করে সেখানে যদি কোনো লেন্স না থাকে। ঠিক এই ভাবনা থেকেই বিজ্ঞানের দারুণ এক জাদুকরী যন্ত্রের ধারণা জন্ম নেয়। আর সেই যন্ত্রটা হলো সুছিদ্র ক্যামেরা বা পিনহোল ক্যামেরা। এই ক্যামেরায় কোনো কাচের লেন্স থাকে না, থাকে কেবল একটা অতি ক্ষুদ্র ছিদ্র। মজার ব্যাপার হলো, আলোর ওই সরল রৈখিক গতির কারণে যখন বাইরের কোনো বস্তুর আলো এই ছিদ্র দিয়ে ভেতরে প্রবেশ করে, তখন ক্যামেরার পর্দার ওপর বস্তুটার একটা সম্পূর্ণ উল্টানো প্রতিকৃতি বা ইনভার্টেড ইমেজ তৈরি হয়। মানে গাছের ওপরের দিকের আলো সোজা যায় নিচের দিকে, আর নিচের অংশের আলো যায় ওপরের দিকে। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ক্লিয়ার করা দরকার। সুছিদ্র ক্যামেরায় যা তৈরি হয় তাকে প্রতিকৃতি বা ইমেজ বলা হয়, কোনোভাবেই প্রতিবিম্ব বা রিফ্লেকশন নয়। কারণ এখানে আয়নার মতো আলোর কোনো প্রতিফলন ঘটে না, বরং আলো সরাসরি এসে পর্দার ওপর বস্তুর একটা ছাপ বা প্রিন্ট তৈরি করে। এখন প্রশ্ন হলো, ক্যামেরার ওই ছিদ্রটা যদি বড় করে দেওয়া হয়, তাহলে অসংখ্য ছোট ছোট ছিদ্র মিলে অনেকগুলো প্রতিকৃতি তৈরি করে একে অপরের ওপর ওভারল্যাপ করবে, আর পুরো ছবিটাই তখন একদম ঘোলাটে হয়ে যাবে। জানলে অবাক হতে হয়, এই সুছিদ্র ক্যামেরার নীতিটা কিন্তু আমাদের চারপাশে প্রাকৃতিকভাবেই সবসময় ঘটে চলেছে। রোদেলা দিনে বড় কোনো গাছের নিচে দাঁড়ালে দেখা যায় পাতার ফাঁক গলে মাটিতে গোল গোল আলোর দাগ পড়েছে। ওই দাগগুলো আসলে খোদ সূর্যের প্রতিকৃতি। গাছের অসংখ্য পাতার মাঝের ছোট ছোট ফাঁকা জায়গাগুলো এক একটা প্রাকৃতিক পিনহোল হিসেবে কাজ করে আস্ত সূর্যের ছবিটাকে মাটিতে ফুটিয়ে তোলে। আমরা দেখলাম আলো কিভাবে সোজা পথে চলে, প্রতিকৃতি তৈরি করে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই সোজা পথে চলতে চলতে আলো যদি হঠাৎ এমন কোনো বস্তুর সামনে পড়ে যার ভেতর দিয়ে সে একেবারেই যেতে পারে না, তখন ঠিক কি ঘটে? ঠিক এমন পরিস্থিতিতেই তৈরি হয় ছায়া। আর একটা ছায়া তৈরি হওয়ার জন্য প্রধানত তিনটি জিনিসের প্রয়োজন। প্রথমত একটা আলোক উৎস, দ্বিতীয়ত একটা অস্বচ্ছ বস্তু যাতে আলো বাধা পায়, এবং তৃতীয়ত একটা পর্দা যেখানে ছায়াটা পড়বে, যেমন কোনো দেয়াল বা মেঝে। এই তিনটার কোনো একটা বাদ পড়লেই কিন্তু আর ছায়া তৈরি হবে না। দিনের বিভিন্ন সময়ে ছায়ার দৈর্ঘ্যের পরিবর্তনের কথা ভাবলেই বিষয়টা আরও স্পষ্ট হবে। একটা খোলা মাঠে পোতা খুঁটির কথা ভাবলে দেখা যাবে সকালে যখন সূর্য ওঠে তখন আলো তির্যকভাবে পড়ার কারণে ছায়া অনেক লম্বা হয়। দুপুরবেলা যখন সূর্য ঠিক মাথার ওপর থাকে তখন ছায়াটা একদম ছোট হয়ে যায়। আবার বিকেলবেলা সূর্য যখন হেলে পড়ে ছায়াটা পুনরায় লম্বা হতে শুরু করে। আলো আর ছায়ার এই লুকোচুরি খেলাটা প্রকৃতির এক দারুণ জ্যামিতিক নিয়ম। সবশেষে একটু গভীরভাবে ভাবলেই বোঝা যায়, ওই যে লোডশেডিংয়ের সময় অন্ধকার ঘরে টর্চ জেলে হাতের আঙুল দিয়ে দেয়ালে কুকুর বা পাখির ছায়া বানানোর যে মজার খেলাটা আমরা খেলি, তার পেছনে কি বিশাল বিজ্ঞান লুকিয়ে আছে? হাতের সামান্য নাড়াচাড়ায় তৈরি হওয়া ওই ছায়াগুলো আসলে বারবার প্রমাণ করে চলেছে মহাবিশ্বের সেই মৌলিক নিয়মটাকে। আলো সর্বদা সরল রেখায় চলে এবং অস্বচ্ছ কোনো মাধ্যমে বাধা পেলেই ছায়া তৈরি করে। বিজ্ঞান আসলেই আমাদের প্রাত্যহিক জীবনের প্রতিটি কোণায় লুকিয়ে আছে, শুধু একটু চোখ মেলে দেখার অপেক্ষা। আজকের মতো এই চমৎকার বিশ্লেষণটি এখানেই শেষ হচ্ছে।